যদি গাজায় চলমান যুদ্ধটি বাকি সব যুদ্ধগুলোর মতো হতো তাহলে এতদিন হয়তো সেখানে অনেক কিছু ক্ষেত্রে আলাদা চিত্র দেখা যেত। সম্প্রতি সেখানে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তখন হয়তো বহুদিন আগে এই যুদ্ধবিরতি হতো, মৃতদের কবর দেওয়া হয়ে যেত এবং ইসরায়েলকে হয়তো জাতিসংঘের সাথে তর্ক করতে হতো যে গাজার পুনর্নির্মাণে ঠিক কি পরিমাণে সিমেন্টের দরকার হবে। কিন্তু এই যুদ্ধটা সেগুলোর মতো নয়, কারণ এখানে যে ব্যাপক হত্যাযজ্ঞ চলছে শুধু এটাই একমাত্র কারণ নয়। এখানে হত্যাযজ্ঞের শুরুটা করেছিল হামাস গত 7ই অক্টোবর, বেশিরভাগ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর। তারপর ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে, যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিহিত করেছেন ভয়ঙ্কর প্রতিশোধ হিসেবে। সেখানেও বেশিরভাগ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হত্যার শিকার হয়েছেন। এই যুদ্ধটা অন্যগুলো থেকে ভিন্ন, কারণ এটা এমন সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যকে ভাগ করা ফল্ট লাইনে চিট ধরেছে। গত 2 দশক ধরে এখানকার ভূ রাজনীতির যে উত্তেজনাকর চিত্র, তার একদিকে ইরান এবং তার বন্ধু ও মিত্ররা, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু ও মিত্ররা। ইরানের এই নেটওয়ার্কের মূলে, যেটা কখনো পরিচিত প্রতিরোধের জোট হিসাবে, সেই দল রয়েছে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, ইয়েমেনের হুতি এবং ইরাকের সশস্ত্র বাহিনী যাদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে থাকে ইরান। ইরানিরা গাজায় হামাস এবং ইসলামিক জিহাদকে সমর্থন দিয়ে আসছে। একই সাথে ইরান এখন চীন এবং রাশিয়ারও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধ পরিচালনা করছে, ইরান সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ, আর চীন ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে থাকে। গাজায় যুদ্ধ যত দীর্ঘ হবে এবং ইসরায়েলের যত বেশি ফিলিস্তিনি বেসামরিক লোক হত্যা করবে ও হাজার হাজার বাড়িঘর ধ্বংস করবে, ততই এই দুই মিত্র গোষ্ঠীর কোনো সদস্যের মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি হবে। ইসরায়েল আর লেবানন সীমান্তে ধীরে ধীরে উত্তেজনার দানা বাঁধছে। ইসরায়েল বা হিজবুল্লাহ কোনো পক্ষই অবশ্যই সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু যেহেতু দুই পক্ষ থেকে উত্তেজনা ক্রমে বেড়ে চলেছে, তাই সেটা কোনো এক সময় অনিয়ন্ত্রিত হয়ে পড়ার ঝুঁকিটাও তৈরি হয়। ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে তাক করে মিসাইল ও ড্রোন হামলা ছুটছে, সে সবগুলোই অবশ্য প্রতিহত করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রেড সিতে থাকা যুক্তরাষ্ট্রের নৌবহর। ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের কিছু অবস্থান থেকে সরে এসেছে, যদিও সম্পর্কে উত্তেজনা যাতে খুব বেশি না ছড়ায় সে চেষ্টা করছে, কিন্তু সামরিক শক্তি প্রয়োগের মাত্রা নিয়ন্ত্রণ করা সবসময় কঠিন। যুক্তরাষ্ট্রের দিকে আছে ইসরায়েল, উপসাগরীয় তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো, জর্ডান ও মিশর। যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরায়েলকে জোরালো সমর্থন দিয়ে আসছে, যদিও এটা পরিষ্কার যে ইসরায়েলের যে ব্যাপক পরিমাণে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হত্যা করছে, সেটা নিয়ে অস্বস্তিতে আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রকাশ্যে বলেছেন যে অনেক বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। উত্তর গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনি পালিয়ে প্রধান সড়ক দিয়ে হেঁটে দক্ষিণে যাওয়ার যে দৃশ্য, সেটা অনেকে 1948 সালে আরবদের বিপক্ষে ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধে জয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। যে 7 লাখেরও বেশি মানুষ ইসরায়েলি বাহিনীর অস্ত্রের মুখে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে, সেটাকে ফিলিস্তিনিরা আল নাকবা বা মহাবিপর্যয়ের সঙ্গে তুলনা করছে। সে 1948 সালে শরণার্থীদের পরের প্রজন্মের বেশিরভাগই এখন গাজা উপত্যকার বাসিন্দা। আর কিছু উগ্র ইহুদি জাতীয়তাবাদী বিশ্বাসী যারা বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক, তাদের অনেকে ফিলিস্তিনের উপর আরেকটি নাকবা আরোপের মতো ভয়ঙ্কর কথাবার্তা যুক্তরাষ্ট্রের মিত্র শিবিরে কিছু আরব দেশ, বিশেষ করে জর্ডান ও মিশরকে উদ্বিগ্ন করে তুলছে। এমনকি নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী তো হামাসকে মোকাবেলার জন্য গাজায় পারমাণবিক বোমা ফেলার ইঙ্গিতও দেন, তাকে তিরস্কার করা হলেও বহিষ্কার করা হয়নি। এসবকে পাগলের আলাপ বলে উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু জর্ডান ও মিশরটা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছে। সেটা অবশ্য পারমাণবিক বোমার ব্যাপারে না হলেও, যেটা ইসরায়েলের ঘোষিত ও অঘোষিত অনেকে আছে, বরং হাজার হাজার ফিলিস্তিন তাদের সীমানায় ঢুকে পড়ার সংখ্যা তাদের বেশি। আর যদি গাজার যুদ্ধের কথা বলা হয়, তাহলে বিভিন্ন পশ্চিমা দেশের উচ্চপদস্থ কূটনীতিকরা বিবিসিকে বলেছেন যুদ্ধ এবং তার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা হবে খুবই কঠিন এবং বিশৃঙ্খলভাবে। একজন বলেছেন যে একমাত্র রাস্তা হবে ফিলিস্তিনের জন্য একটা রাজনৈতিক দিগন্ত পুনর্নির্মাণ করা। তিনি মূলত ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ইঙ্গিত করেছেন, তথাকথিত টু স্টেট সমাধান, যা ব্যর্থ হয়ে এখন শুধু স্লোগানে টিকে আছে। সেটাকে পুনরুজ্জীবিত করা, ইসরায়েল ও আরবের মধ্য থেকে তাদের জায়গা বের করা খুবই উচ্চাভিলাষী পরিকল্পনা এবং একই সাথে সম্ভবত বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে ভালো সমাধানও। কিন্তু বর্তমানে যে বেদনা, ঘৃণার সংখ্যা পরিবেশ চলমান, সেখানেই এই ধারণা প্রয়োগ করা হবে খুবই কঠিন কাজ। আর বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনি যে নেতৃত্ব, তাদের অধীনে এটা অসম্ভব। প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধ সমাপ্তির পর কি হবে সেই পরিকল্পনা এখনো প্রকাশ করেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব, সেখানে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকার সমর্থিত একটা প্রশাসনিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, যাদের হামাস 2007 সালে বিতাড়িত করেছিল, সেটিকে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনার দ্বিতীয় অংশ হলো দুই রাষ্ট্রের সমাধান নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া, যেটি নেতানিয়াহু তার পুরো রাজনৈতিক জীবন জুড়ে বিরোধিতা করে এসেছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতার বিপক্ষে শুধু মিস্টার নেতানিয়াহুই নন, তিনি যাদের সমর্থনে আবার প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছেন, সেই গোঁড়া ইহুদি জাতীয়তাবাদী, যারা তাদের বিশ্বাস জর্ডান নদী আর ভূমধ্য সাগরের মাঝখানে যে অঞ্চল, সেটা পুরোটাই ইহুদিদের জন্য ঈশ্বরের দান এবং তার ইসরায়েলের সীমানার ভেতরেই থাকতে হবে। ইসরায়েলের ভেতরে অনেকেই 7ই অক্টোবরে হামলার জন্য নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা নেতানিয়াহুকে দায়ী করে তার পদত্যাগ চান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বয়স 80 পেরিয়ে গিয়েছে, ভোটারদের কাছেও তার সমর্থন কম, যদিও 2005 সাল থেকে তিনি ব্যালট বাক্স ছাড়াই ক্ষমতায়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিমদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে সহায়তা করে আসছে, কিন্তু তাদের নিজেদের লোকেদেরই
বসতি স্থাপনকারী অস্ত্রধারী ইহুদিদের থেকে রক্ষায় ব্যর্থ। একসময় নেতৃত্বের বদল ঘটবে, কিন্তু যদি গাজার এই মর্মান্তিক যুদ্ধ ইসরায়েল, ফিলিস্তিন ও তাদের শক্তিশালী বন্ধুদের শান্তি স্থাপনের বাধ্য না করে, তাহলে ভবিষ্যতে আরও যুদ্ধই অপেক্ষা করছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।